ইরান যুদ্ধটা অলরেডি নভেম্বর বেল আউট। হ্যাঁ, তারা বলছে যে দ্য ইরান ওয়ার ইজ অলরেডি অন নভেম্বর বেল আউটস। আপনার কাছেও কি তাই মনে হয় যে এখনো তো সময় আছে, যে ইরান যুদ্ধ নভেম্বরের ব্যালটে ভয়াবহ একটা ইস্যু হয়ে দাঁড়াবে? 47% people that are somehow or some way they are dependent to the government aids or অন্যান্য সুযোগ সুবিধার উপর যারা ডেইলি রোজগার করে, ডেইলি এনে ডেইলি খায়, তাদের যদি আমরা স্যালারি রেজ করতে না পারি, তাদেরকে যদি ইকোনমিক ইনসেন্টিভ দিতে না পারি, তাহলে এই লোকগুলো আসলে কিভাবে রিভালুয়েট করবে ডেমোক্রেটিক পার্টিকে? সুতরাং সামনের ইলেকশনে অবশ্যই এটার প্রভাব পড়বে। 93% ডেমোক্রেট মনে করে দ্য কান্ট্রি ইজ নট ইন দ্য রাইট ডাইরেকশন ইন টার্মস অফ ইকোনমি, আর 50% রিপাবলিকান মনে করে। এই 50% রিপাবলিকান ভোটারের মধ্যে যদি 15-20% যদি ভোট দিতে না আসে, অথবা যদি ডেমোক্রেটদেরকে ভোট দেয় ভুল করে, তাহলে এই নভেম্বর ইলেকশনে একটা বিশাল ভরাডুবি রিপাবলিকানদের ঘটবে। আমরা সেই দৃশ্য হয়তো দেখবো। ডেমোক্রেট প্রাইমারিতে বেশিরভাগ ডেমোক্রেটরা তারা ইসরায়েলের এইড নিতে এবার চাইছেন না। এই পরিবর্তনটা আসলে ঠিক কি ইঙ্গিত দিচ্ছে? কারণ এখানে আজকে যে অবস্থায় আমরা এসছি, এটা অনেকের মতে যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার এবং অন্যরা এটাকে ইনফ্লুয়েন্স করে তাদের স্বার্থের জন্য, তাদের প্রয়োজনের জন্য, এবং প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর ইলেকশনের প্রয়োজনের জন্য এই যুদ্ধটাকে উনি ইনিশিয়েট করে। ডেমোক্রেটিক পার্টিতে এখন আমরা যেটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিউ গ্রুপ দেখতে পাচ্ছি, তারা সম্পূর্ণভাবে ইসরায়েলের সাহায্য নেয়া এবং ওদের কোনো পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল মানে ওয়ার রিলেটেড অ্যাক্টিভিটিসে ইনভলভ না হওয়ার জন্য সিদ্ধান্তে যাচ্ছে। কাজে ইসরায়েল হ্যাজ বিকাম এ মেজর ফ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই। ইরান যুদ্ধটা অলরেডি নভেম্বর বেল আউট। হ্যাঁ, তারা বলছে যে দ্য ইরান ওয়ার ইজ অলরেডি অন নভেম্বর বেল আউটস। আপনার কাছেও কি তাই মনে হয় যে এখনো তো সময় আছে, যে ইরান যুদ্ধ নভেম্বরের ব্যালটে ভয়াবহ একটা ইস্যু হয়ে দাঁড়াবে? ব্যালটে এটা অলরেডি চলে এসছে। আমাদের মিড টার্ম ইলেকশন নভেম্বরে মাত্র আর প্রায় 2.5 মাসের মতো আছে। এবং আপনি জরিপে দেখেন, এই আপনার সামনে জরিপে আছে 36/28, এত পার্সেন্টে আপনার মিড টার্ম ইলেকশনে ডেমোক্রেটরা এগিয়ে আছে। যখন তার ভোটারদেরকে প্রশ্ন করা হলো যে তারা লিভিং কস্টটাকে তারা কতটুকু ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে বা রিপাবলিকান কিংবা ডেমোক্রেটদের সাপোর্ট করে, 36/28 কিন্তু ডেমোক্রেটরা এগিয়ে আছে। সুতরাং ইট ইজ অলরেডি ইন দ্য ব্যালট। এখন জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে আমাদের লিভিং কস্ট বেড়ে গেছে, এইটার কারণগুলো কি কি? এই কারণগুলো কি পিছনে মানুষ উদ্ধৃত করতে গিয়ে কিন্তু সবার আগে মানুষ গ্যাস প্রাইসকে কিন্তু ইন্ডিকেট করেছে। এন্ড গ্যাস প্রাইস কিন্তু আমাদের আগের সময় তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। আপনি জানেন যে গ্যাস প্রাইস যদি 1 ইঞ্চি বাড়ে, ভোগ্য পণ্যের দাম কিন্তু 2 ইঞ্চি বেড়ে যায়। অর্থাৎ আমরা এখন যে গ্রসারি করতে যাচ্ছি, আপনিও টের পাচ্ছেন আপনার পকেটে কতখানি হিট লেগেছে, আমরাও টের পাচ্ছি। এখন একটা ডেমোক্রেটদের ভয়েস যে আমাদেরকে ওয়েজ রেজ করতে হবে, নাহলে গরিব মানুষ, অর্থাৎ প্রায় 47% people that are somehow or some way they are dependent to the government aids or অন্যান্য সুযোগ সুবিধার উপর যারা ডেইলি রোজগার করে, ডেইলি এনে ডেইলি খায়, তাদের যদি আমরা স্যালারি রেজ করতে না পারি, তাদেরকে যদি ইকোনমিক ইনসেন্টিভ দিতে না পারি, তাহলে এই লোকগুলো আসলে কিভাবে রিভালুয়েট করবে ডেমোক্রেটিক পার্টিকে? সুতরাং সামনের ইলেকশনে অবশ্যই এটার প্রভাব পড়বে। এবং দেখেন, একটা জরিপে দেখা গেছে যে 56% এই দেশের জনগণ বা ভোটার, তারা মনে করছে যে এই যে কস্ট অফ লিভিং, ইট উইল ইম্প্যাক্ট ইন নেক্সট ইলেকশন। 29% পোর স্টেট অফ ইকোনমি অ্যান্ড 17% গ্লোবাল ইনস্টেবিলিটিকে তারা দায়ী করছেন। এই সামনে ইলেকশনে এটা রিফ্লেকশন আসবে। দেখেন, আমরা যুদ্ধ করছি, আমরা যুদ্ধ আগেও করেছি। আমেরিকা যুদ্ধ করে যদি কোনো রোগ স্টেট হয়, যদি কোনো স্টেট সারা পৃথিবীকে হুমকি ধামকি দেয়, যদি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে, আমরা পৃথিবীকে সেভ করার জন্য, নিরাপদ করার জন্য আমরা তাদেরকে আক্রমণ করি। এর আগে আক্রমণ করার আমাদের অনেক আছে, ইতিহাস আছে। প্রিএম্পটিভ অ্যাকশনও আমরা নেই, আবার কোভার্ট অ্যাকশনও আমরা নেই, আবার আমরা কোনো দেশের প্রেসিডেন্টকেও আমরা তুলে নিয়ে আসি। এগুলো কিন্তু আমাদের কাছে অত বেশি ইম্প্যাক্ট তৈরি করে না ইলেকশনের মধ্যে বা ভোটারদের মধ্যে, যতখানি ইম্প্যাক্ট তৈরি করে ইকোনমি। অর্থাৎ আমরা এই দেশের প্রায় 50%-এর কাছাকাছি, 47-49%, যে মানুষগুলো আমরা প্রতিদিন দেখি যে টমেটোর দাম বাড়ছে, গ্রসারির দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আমরা গাড়ি চালানো কমাই দিয়েছি, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট তৈরি করে এবং এটারই কিন্তু আমরা রায় দেই ইলেকশনে। সুতরাং আগামী নভেম্বরের ইলেকশনে অলরেডি ইরান যুদ্ধ লিস্টের মধ্যে চলে এসছে। কারণ আমরা তো এই যুদ্ধের ফলে, বাদ দেন আমরা সারা বিশ্বকে খেপিয়ে তুলেছি, বাদ দেন আমাদের বন্ধুরা আমাদের ট্রাকে এখন নাই,
কিন্তু আমার দেশের জনগণ তো আমার সাথে নাই। আপনি দেখেছেন যে এই যে আপনার রিপাবলিকানরা তারাও কিন্তু প্রায় হাফ অফ দি রিপাবলিকান ভোটার্স তারা মনে করছে যে কান্ট্রি রাইট ডাইরেকশনে চলছে না এবং জীবনযাত্রার মান অনেক বেশি বেড়ে গেছে। তাহলে 93% ডেমোক্রেট মনে করে দ্য কান্ট্রি ইজ নট ইন দ্য রাইট ডাইরেকশন ইন টার্মস অফ ইকোনমি, আর 50% রিপাবলিকান মনে করে। এই 50% রিপাবলিকান ভোটারের মধ্যে যদি 15-20% যদি ভোট দিতে না আসে অথবা যদি ডেমোক্রেটদেরকে ভোট দেয় ভুল করে, তাহলে এই নভেম্বর ইলেকশনে একটা বিশাল ভরাডুবি রিপাবলিকানদের ঘটবে, আমরা সেই দৃশ্য হয়তো দেখবো। তা এখন কথা হচ্ছে এই প্রায় 2.5 মাসের মধ্যে কি আমি সবকিছু ঠিক করতে পারবো কিনা? ডোনাল্ড ট্রাম্প খুব চেষ্টা করছে যে একটা পিস ডিল করে যদি আমরা বলতে পারি জনগণকে, লুক উই হ্যাভ এ ডিল রাইট নাও। কিন্তু আজ কালকেও যদি এই সমস্যার সমাধান হয়ে যায়, ইরান যুদ্ধ যদি কালকেও মনে করেন থেমে যায়, একটা পিস ডিল যদি হয়েও যায়, তাও কিন্তু ইকোনমি রিকভার করতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 6 মাস সময় লাগবে। কিন্তু আমাদের ইলেকশন মাত্র আগামী 2.5 মাসের মধ্যে। এখন এই জায়গায় এখান থেকে কি আমরা বের হতে পারবো? আমার কাছে আমার প্রেডিকশন হচ্ছে এই ইকোনমিক ইম্প্যাক্ট আমরা আগামী 2.5 মাসের মধ্যে রিকভার করতে পারবো না। ডেমোক্রেটরা জয়ের আশা জাগাচ্ছে বিভিন্ন জরিপগুলোতে। যদিও এই ধরনের জরিপ আমরা 2024 সালের নির্বাচনের আগেও দেখেছিলাম যে কামালা হ্যারিস এই প্রেসিডেন্ট হচ্ছেন, শেষ পর্যন্ত দেখা গেল ডোনাল্ড ট্রাম্পই প্রেসিডেন্ট হয়েছেন। এখন জরিপগুলো খুব জোরে সোরে বলছে যে ডেমোক্রেটদের উপর ভরসা রাখছেন জীবনযাত্রার ব্যয় কমানো, অন্যান্য ইস্যুতে। একটা ব্যতিক্রম কিংবা আল জাজিরার রিপোর্ট থেকে যেটি জানা গেল সেটা হলো ডেমোক্রেট প্রাইমারিতে বেশিরভাগ ডেমোক্রেটরা তারা ইসরায়েলের এইড নিতে এবার চাইছেন না। এই পরিবর্তনটা আসলে ঠিক কি ইঙ্গিত দিচ্ছে? এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে রশিদ সাহেব সুন্দরভাবে বলেছেন, যেভাবে যে যুদ্ধ কি করে ইনফ্লুয়েন্স করছে তাদের প্রতিদিনের ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, রাস্তাঘাট, স্কুল কলেজ, শিশুদের স্কুল সিস্টেম, স্কুল শুরু হয়েছে, বাচ্চাদের মা বাবারা কিভাবে এফেক্টেড হচ্ছে। আনইউজুয়ালি তাদের যে ট্রাম্প যে স্ট্র্যাটেজি এবং পলিসি করার চেষ্টা করছে এবং কম্প্রোমাইজ করে যে অন্তত কিছুটা জিততে পারবে বলে আমার মনে হয় না, যেটা আমরা আলোচনা করছি এবং যেটা দেখছি। কিন্তু কোথায় গিয়ে যেটা দাঁড়াবে এটা ঠিক পরিষ্কারভাবে এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু এটা একটা ট্রেন্ড আমরা ডেমোক্রেটিক পার্টির ভেতরে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এটা একটা বড় রকম ইম্প্যাক্ট। আপনার প্রশ্নটা ঠিক আমি পরিষ্কারভাবে বুঝতে পারিনি। জি, মানে অনেক ডেমোক্রেটরা প্রাইমারি নির্বাচনে তারা মনে করছেন যে ইসরায়েলের আগে যে অনেকে এইড নিতেন, সহায়তা নিতেন এবং তারা সমর্থন নিয়ে প্রাইমারিতে লড়তেন ডেমোক্রেটদের মধ্যে, এবার এই প্রবণতাটা কম দেখা যাচ্ছে। বিশেষ করে যে প্রাইমারি গুলো হয়েছে সেখানে সবাই একটু এড়িয়ে চলার চেষ্টা করছেন। কারণ এখানে আজকে যে অবস্থায় আমরা এসছি, এটা অনেকের মতে যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার এবং অন্যরা এটাকে ইনফ্লুয়েন্স করে তাদের স্বার্থের জন্য, তাদের প্রয়োজনের জন্য এবং প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর ইলেকশনের প্রয়োজনের জন্য এই যুদ্ধটাকে উনি ইনিশিয়েট করেছে। এটা যদি সত্যি হয় এবং এটা সত্যি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এই জন্য সাধারণ লোক, আপনি যদি বিভিন্ন নিউইয়র্ক থেকে শুরু করে অন্য দেশগুলো, স্টেটগুলো দেখেন এবং ডেমোক্রেটিক পার্টির যে বড় রকম ভূমিকা, ডেমোক্রেটিক পার্টি একটু কনফিউশনের ভেতরে রয়েছে এর মধ্যে। কারণ ডেমোক্রেটিক পার্টিতে এখন আমরা যেটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিউ গ্রুপ দেখতে পাচ্ছি, তারা সম্পূর্ণভাবে ইসরায়েলের সাহায্য নেয়া এবং ওদের কোনো পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল মানে ওয়ার রিলেটেড অ্যাক্টিভিটিসে ইনভলভ না হওয়ার জন্য সিদ্ধান্তে যাচ্ছে। কাজে ইসরায়েল হ্যাজ বিকাম এ মেজর ফ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই। এখানে আরেকটা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইরানের লিডারশিপ কি, ইরানের উদ্দেশ্য কি, আগামী 5, 10, 20 বছরে ইরান কি করতে চায়। ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো বড় রকম স্টেট পাওয়ারফুল কান্ট্রি থেকে থাকে সে হচ্ছে ইরান। ইরান একমাত্র যে সম্পূর্ণভাবে ইসরায়েলকে পানিতে নামিয়ে দিতে চায়। তো ইসরায়েলের যে অন্যায় এবং অত্যাচার আমরা প্যালেস্টাইনের উপরে দেখেছি, আমরা সিরিয়ার উপরে দেখেছি, আমরা ইরাকের উপরে দেখেছি, অন্য জায়গায় মুসলিম কান্ট্রিতে, মুসলিম কান্ট্রিকে ভাগ করে মুসলিম ওয়ার্ল্ডকে
তিন ভাগে জর্ডান, ইজিপ্ট একদিকে, সৌদি আরব আর ওমান আর কুয়েত আর কাতার, এমিরেটস একদিকে, এইভাবে বিভিন্নভাবে গেম খেলার জন্য ইসরায়েল যে চেষ্টাটা করেছে, সেই চেষ্টাটার পিকচারটা পরিষ্কারভাবে এখন আমেরিকানদের সামনে এসছে। যার ফলে আমরা এই বছরখানেক আগে আমরা দেখেছি কলাম্বিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে, ওয়াশিংটন থেকে, স্টেট থেকে, সিয়াটল থেকে শুরু করে মানে বস্টন পর্যন্ত, এবং নিউ ইয়র্কের এবং ফ্লোরিডা থেকে শুরু করে সান ডিয়েগো পর্যন্ত, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইয়াংরা তারা পরিষ্কারভাবে বলছে যে ইসরায়েলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা সম্ভব নয়।